কি লেখা আছে বলেন তো শর্টে, যে কোনো একজন বলেন। এটা হচ্ছে মানে মূল কথাটা কি বুঝেছে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস যে ক্ষুদ্র ঋণ আগে কি বলছে সেটা বলেন, আপনাকে প্রশ্ন দিছে আপনি উত্তর বলে দিচ্ছেন, প্রশ্নটা কি বলছে? বলছে যে কোন একটা সংস্থা মাইক্রো ল্যান্ডিং অর্গানাইজেশন সংস্থা যেটা কিনা প্রোভাইড সরবরাহ করে ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ হচ্ছে মানে ছোট ছোট উদ্যোক্তাদের, দরিদ্র উদ্যোক্তাদের হচ্ছে তাদের হচ্ছে তারা যাতে মানে তাদের ট্রেডিশনাল লোনের হচ্ছে গিয়ে বিপরীতে ওরা প্রোভাইড করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার নাম বলতে বলছে এবং হচ্ছে গিয়ে এটার উদ্যোক্তার নামটা বলতে বলছে। গ্রামীণ ব্যাংক এবং হচ্ছে উদ্যোক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মূলত এখানে হচ্ছে গিয়ে আমাদের এই বিজনেসের লেকচারটা মানে হার্ভার্ড বিজনেস স্কুলের লেকচারটা শুরুই হয় হচ্ছে গিয়ে প্রফেসর ডক্টর ইউনূসের একটা এক্সাম্পল দিয়ে। ইন্টারেস্টিং বিষয় না? হ্যাঁ, বাংলাদেশি আমি পড়ে খুবই অবাক হয়েছি। এইটা যে বইয়ের 3টা চ্যাপ্টার আছে প্রফেসর ডক্টর ইউনূসকে নিয়ে, ঠিক আছে, ওনার বিজনেস গোলস নিয়ে। তো এখানে বলা হয়েছে যে দিস মাইক্রো ল্যান্ডিং অর্গানাইজেশন প্রোভাইডস স্মল লোনস টু এন্টারপ্রেনার্স টু কোয়ালিফাই ফর ট্রেডিশনাল লোনস। কাদেরকে লোন দেয়? যারা হচ্ছে কি সাধারণ লোন পায় না ইউজুয়ালি, কারণ লোন পেতে গেলে কিছু কোয়ালিফিকেশন লাগে। কি লাগে? ন্যূনতম হচ্ছে কিছু অ্যাসেট লাগে, হ্যাঁ, কিংবা হচ্ছে গিয়ে কোনো কিছু বন্ধক রাখার জন্য কিছু জিনিস দিতে হয়, কিংবা আরেকজনকে গ্যারান্টার হিসাবে দিতে হয় যে আমি না দিতে পারলে হচ্ছে গিয়ে আরেকজন পে ব্যাক করবে। এগুলো কিছু ক্রাইটেরিয়া থাকে লোন নিতে গেলে। হ্যাঁ, যারা ব্যাংকিং সেক্টরের সম্বন্ধে একটু ধারণা রাখেন বা আত্মীয় স্বজন ব্যাংক আছে তাদের কাছ থেকে জিনিসটা জানতে পারে। তো এইরকম মানুষ হচ্ছে গিয়ে বাংলাদেশে এখনো 70%, মোর দেন 70% আনব্যাংক পপুলেশন। তো এই পপুলেশনটাকে কীভাবে রিচ আউট করা যায় সেটাকে নিয়ে একটা গবেষণামূলক ক্রিয়া থেকে প্রবন্ধ থেকে বেসিক্যালি একটা বিজনেসের উৎপত্তি হয়, যেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, এবং এটার যে ফাউন্ডার তাকে নিয়ে হচ্ছে কি আলোচনাটা শুরু হয়েছে আমাদের। এটা জাস্ট টু গিভ অ্যান আইডিয়া যে আসলে আমাদের বাংলাদেশের বিজনেস আইডিয়াগুলো কত গ্রাউন্ড ব্রেকিং হয়। বাংলাদেশ কিন্তু ব্যবসা করা এবং ব্যবসা এক্সপেনশনের জন্য মারাত্মক একটা দেশ। শুধুমাত্র যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকে বাংলাদেশের যে কোনো ব্যবসা রাইজ করবে। এটার কারণ কি? এটার মেইন কারণ হচ্ছে পপুলেশন। আমাদের পপুলেশন এত বেশি, আপনি যে কোনো একটা ইউজফুল প্রোডাক্ট বা সার্ভিস যদি নিয়ে আসতে পারেন মার্কেটে সেটাই চলবে। হ্যাঁ, আচ্ছা, আমরা গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা করবো না, আমরা হচ্ছে কি মেইন ইয়েতে চলে যাবো। ঠিক আছে, এই ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে কি বিজনেসের কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে আমরা শিখবেন, যে টার্মসগুলো কি, এগুলো মানে কি। গুডস অ্যান্ড সার্ভিস, আই গেস এটার ডেফিনেশন আপনারা সবাই জানেন যারা বিজনেস পড়ে আসছেন। হ্যাঁ, তারপর আমরা একটু একাডেমিক ডেফিনেশন দেখি। গুডস কি? ট্যানজিবল প্রোডাক্টস সাচ অ্যাজ কম্পিউটার্স, ফুড, ক্লোদিং, কার্স, অ্যাপ্লায়েন্সেস। ঠিক আছে, ট্যানজিবল মানে কি? যে জিনিস ধরা যায় সেটা হচ্ছে পণ্য। আর সার্ভিস, intangible products that can be held in your hand like education, healthcare, insurance, recreation and travel. এই যে মাথার উপর লাইট জ্বলতেছে, এটা কিসের মাধ্যমে জ্বলতেছে? ইলেকট্রিসিটিকে আপনারা ধরতে পারেন? এটা একটা সার্ভিস। ইন্টারনেট সার্ভিস, পলক সাহেব যে বন্ধ করলো ডেটা সার্ভিস। ঠিক আছে, সার্ভিস। এই যে আপনাদেরকে আমি ক্লাস দিচ্ছি, হ্যাঁ, এটাও একটা সার্ভিস। এই জিনিস ধরা যায় না, কিন্তু দুটার মধ্যে একটা কমন জিনিস আছে, এই দুটো জিনিসই বেচা যায়। ঠিক আছে, কিভাবে বেচতে হয় এগুলো আমরা সামনের দিকে দেখবো। সাকসেসফুলি ফিলিং এ মার্কেট means you could make money for yourself and provide jobs for others. এন্টারপ্রেনারশিপের একটা খুব বেসিক আইডিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কোনো মার্কেটে আপনি যদি সফলভাবে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্লেস করতে পারেন উইথ মেকিং এ প্রফিট এবং হচ্ছে গিয়ে মেকিং জব অপরচুনিটিস ফর আদার্স, দেন ইউ আর ডুইং বিজনেস। ঠিক আছে, যারা অলরেডি ব্যবসা বাণিজ্য করতেছেন তারা তো অলরেডি জানেন, আর যারা করতেছেন তারা হচ্ছে গিয়ে দেখেন। আচ্ছা, বিজনেস কি, এন্টারপ্রেনার কি, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা একাডেমিক ডেফিনেশন দেখতে পারি। বিজনেস ইজ এনি অ্যাক্টিভিটি দ্যাট সিক্স টু প্রোভাইড গুডস এন্ড সার্ভিসেস টু আদার্স হোয়াইল অপারেটিং অ্যাট প্রফিট। প্রফিট থাকতেই হবে, হ্যাঁ, না হলে যেই অপারেশনে আপনি হচ্ছে কি ট্রানজাকশন করতেছেন কিন্তু সেখানে কোনো প্রফিট জেনারেশন হচ্ছে না, সেটা আর বিজনেস থাকে না, সেটা অন্য কিছু ওদের বলে নন প্রফিট। হ্যাঁ, entrepreneur, a person who risks time and money to start and manage a business. আপনারা ম্যাক্সিমাম মানুষ যে জিনিসটা বলতে চান সেখানে একটা বড় ফ্যাক্টর আছে, রিস্ক, টাইম এন্ড মানি। হ্যাঁ, আপনারা
সময় এবং অর্থের একটা ঝুঁকি নিতে যাচ্ছেন। সেটা কেন নেবেন, কীভাবে নেবেন, এটা ইনশাআল্লাহ আমরা ব্রেকডাউন করবো। উই উইল ডু স্টাডি অফ মাল্টিপল বিজনেসেস অ্যান্ড সি যে কী কী জিনিস কাজ করে, কী কী জিনিস কাজ করে না। কীভাবে একটা মানে ক্ষুদ্র ব্যবসা থেকে আপনি কয়েক মিলিয়ন ডলারের ব্যবসা বা কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায় নিয়ে যেতে পারবেন, কিংবা কয়েক বিলিয়ন ডলার রেভিনিউ আর্নিং বিজনেস এই কারণে ফেল করতে পারবেন। এই দুইটা পার্সপেক্টিভ আমরা দেখব। হ্যাঁ, এবং যে কোনো ব্যবসার সাকসেসের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আপনার হলো আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে স্ট্র্যাটেজি। আপনার স্ট্র্যাটেজিটা যদি প্রপার ফিট না হয়, সেক্ষেত্রে আপনি ধরা খাবেন। আপনি যত বড় ব্যবসা হোক না কেন, ঠিক আছে? রেভিনিউ, প্রফিট অ্যান্ড লস, আপনারা এই শব্দটা অনেক শুনছেন। আপনাদের তো সবাই বিজনেস ব্যাকগ্রাউন্ড, রাইট? রেভিনিউ তো সবাই জানেন। আচ্ছা, রেভিনিউ আর প্রফিটের তফাৎটা কি একটু বলতে পারবেন কেউ কেউ? স্যার বলেন স্যার প্লিজ। রেভিনিউ ইজ when একটা বিজনেস মোট যত টাকা পেয়েছে সব পেয়েছে, like after selling the goods and services, that's the revenue, and the profit is selling cost or making cost or selling cost এর পরে যেটা থাকে, the rest of the money, এটা আমাদের প্রফিট। আচ্ছা, আপনি খুব সুন্দর ডেফিনেশন দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শিওর আপনার কথা অনেকে বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে একটু বলেন স্যার, আপনি একটু বলে দেন যে কোনটা বিগার, রেভিনিউ না প্রফিট, কোনটা বিগার হয়? এটা বিগার হয়, হ্যাঁ, আর রেভিনিউ বিগার হয়। ডেফিনেটলি ফ্যান্টাস্টিক। আচ্ছা বসেন, আমরা রেভিনিউ এই একাডেমিক ডেফিনেশনে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা ফর্মুলা জিনিসটা শিখে যাবো, যারা হচ্ছে রেভিনিউ সম্বন্ধে এখন আনক্লিয়ার। আমি যদি রেভিনিউকে আর ধরি, হ্যাঁ, ওটার থেকে যদি আমরা অপারেশনাল কস্ট মাইনাস করি, যদি সি ধরি, যেটা রয়ে যায় সেটা হচ্ছে প্রফিট। ঠিক আছে, এখন মনে থাকবে না? এই ডেফিনেশন না করলে মনে থাকবে না? আচ্ছা ঠিক আছে, ধরেন দেখা গেল যে রেভিনিউ থেকে কস্ট আমি মাইনাস করলাম, তখন প্রফিটের ভ্যালুটা যদি নেগেটিভ আসে তাহলে এটা কি হবে? স্যার আপনার বলতে আসতেছেন করেছিলেন আপনারা? আচ্ছা, রিস্ক কি? আচ্ছা, আপনি পড়েন রিস্কের ইয়েটা পড়েন, ডেফিনিশনটা পড়েন। The chance an entrepreneur takes of losing time and money on a business that may not prove profitable. আচ্ছা, থ্যাংক ইউ। কেউ একজন এটা এক্সপ্লেন করেন স্যার, আপনি একটু এক্সপ্লেন করতে পারেন? কোনো অন্টারপ্রেনার যদি তার বিজনেসের জন্য কিছু অর্থ আর সময় নষ্ট করে, বাট ওখান থেকে কোনো প্রফিট না ইনভেস্ট করে, আর ওখান থেকে যদি কোনো প্রফিট না বের করতে পারে, ওইটা একটা রিস্ক। না, এটা ঠিক আছে, থ্যাংক ইউ। মানে রিস্ক হচ্ছে কি হলো উইথ অর উইদাউট প্রফিট। ঠিক আছে, আপনি হচ্ছে কি প্রথমে ঝুঁকিটা নিচ্ছেন, অর্থ এবং সময় একই সাথে। এখান থেকে প্রফিট আসতে পারে, না আসতে পারে, এই কারণে তো রিস্ক, ঝুঁকিটা এই কারণে। বিকজ দের ইজ আ সার্টেন লেভেল অফ আনসার্টেনিটি যে এখান থেকে কোনো রিটার্ন নাও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা যারা এখন মাত্র আসলেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমরা হলো ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্স করতেছি। এই কোর্সের শুরুর দিকে আমরা হলো মূলত বিজনেসের কিছু কোর এলিমেন্টসগুলো শিখে যাব। হ্যাঁ, এরপরে আমরা আস্তে আস্তে ব্যবসার মূল টপিকগুলোতে ঢুকবো, যাতে হচ্ছে কি আমাদের কোনো কনফিউশন না থাকে। আমি মোটামুটি শিওর আপনারা অনেক স্মার্ট, এই টার্মগুলো আপনারা সবাই জানেন। তারপরে একটু রিভিশন করে দিচ্ছি। আচ্ছা, এটা তো অবশ্যই মানে ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে সব বিজনেস একই ধরনের প্রফিট করে না। হ্যাঁ, ইভেন নট ইন মার্জিন, নট ইন পার্সেন্টেজ। মানে প্রত্যেকটা বিজনেসেরই তার একটা নিজস্ব স্ট্যান্ডার্ড আছে, একটা বেস আছে, যেটার ভেতরে সে অপারেট করে। বিজনেসেস সবসময় ঝুঁকি নেয়, এবং মানে যত বড় ঝুঁকি নেবেন তত বড় আপনার রিটার্নের পসিবিলিটি আছে। ঠিক আছে, তবে there is a caveat that আপনার আনপ্রেসিডেন্টেড, আনক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে, আপনার পজিশনের রিস্ক নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইররিলেভেন্ট স্লাইড আছে, বিকজ বেসিক্যালি এটা হচ্ছে পাবলিক গভর্নেন্স। আচ্ছা, যারা হচ্ছে নতুন আসছে তাদের একটু বলে রাখি, আমরা যে স্লাইডটা পড়ছি, যে টপিক পড়তেছি, যে বই ফলো করতেছি, সেটা হচ্ছে হার্ভার্ড বিজনেস স্কুলের প্রথম সেমিস্টারের 3টা মডিউলের একটা কোর্স।
সো আমরা চেষ্টা করতেছি যে হার্ভার্ডে এই জিনিস শেখানো হয় আপনাদেরকেও সিমিলার স্ট্যান্ডার্ডে দেওয়া, হ্যাঁ। সো এই পুরো পার্সপেক্টিভটা, এই স্লাইডের পুরো পার্সপেক্টিভটা হচ্ছে আমেরিকান পার্সপেক্টিভ। আমরা চেষ্টা করবো এটার সাথে সাথে বাংলাদেশি পার্সপেক্টিভটাকে কিছুটা কানেক্ট করতে, ঠিক আছে। আমরা যখন একটা রেভিনিউ আর্ন করি একটা বিজনেস থেকে, সেখান থেকে যে প্রফিটটা হয় সেটা আমরা বলতে পারি আমাদের পকেটে নিতে পারি, ঠিক আছে। একটা গভর্নমেন্ট যখন একটা বিজনেস অপারেট করে, গভর্নমেন্টের বিজনেসের দু একটা ধারণা দেয় গভর্নমেন্ট কিভাবে বিজনেস করে। ট্যাক্স ইজ ওয়ান অফ দেম। আপনার কি পানি কি ফ্রি ইউজ করেন? ইলেকট্রিসিটি, ইন্টারনেট, সেটাই। সো এই যে কমোডিটিস গুলো তাকে ইউজুয়ালি যেগুলো হচ্ছে উন্নত দেশ তারা হচ্ছে এটা নিয়ে ব্যবসা করে না, কারণ অলরেডি গভর্নমেন্ট ইজ সো রিচ যে এখানে তাদের ব্যবসা করার প্রয়োজন নেই। তারা বরঞ্চ সাবসিডি দিয়ে বিক্রি করে। যে গ্যাস উত্তোলন করতে তার লেগে গেছে 10 টাকা, সে গভর্নমেন্টকে মানে পাবলিককে সেটা 5 টাকা দেওয়ার চেষ্টা করবে, বাকি টাকা হচ্ছে গভর্নমেন্ট ভর্তুকি দিবে, ঠিক আছে। এবং ইন অ্যান আইডিয়াল সিস্টেম আপনার কোনো কমোডিটিসের জন্য পে করার কথা না, গভর্নমেন্টেরই পে করার কথা। দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, আমরা আরেকদিন সেটা আলোচনা করব, ঠিক আছে। এই যে গভর্নমেন্ট যেই প্রফিটটা বা রেভিনিউ যেটা জেনারেট করতেছে, এখান থেকে হচ্ছে ওরা কিভাবে ইনভেস্ট করে এগুলো দেখেন। হসপিটাল, স্কুলস, লাইব্রেরিজ, প্লেগ্রাউন্ডস, রোডস, ফায়ার প্রোটেকশন, পুলিশ প্রোটেকশন, এনভায়রনমেন্টাল প্রোগ্রামস, এগুলো খুব আইডিয়াল মনে হচ্ছে, বাট ইন রিয়ালিটি বাংলাদেশে এত বেশি ইনভেস্টমেন্ট হয় না এই সবগুলো, হ্যাঁ। আচ্ছা, অর্থনীতির সাথে আরেকটা যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। পিছন থেকে একটু ডেফিনেশন করেন স্যার, আপনি বলুন তো। স্ট্যান্ডার্ড অফ লিভিং এত পড়ে গেলেন। Standard of living, the amount of goods and service people can buy with the money they have. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্ট্যান্ডার্ড অফ লিভিং বেসিক্যালি কি, যে আপনার স্পেন্ডিং ক্যাপাসিটি, ঠিক আছে। আপনার যে আয় রোজগার হচ্ছে সেটা দিয়ে আপনি কি জিনিস কিনতে পারছেন। এখানে একটা সুন্দর মানে বাংলাদেশের সাথে কম্পারিজন আছে, যে আমেরিকায় 10 টাকা দিয়ে যা কেনা যায় বাংলাদেশে 10 টাকা দিয়ে যদি সেম জিনিস কেনা যায়, এটা কারণ কি? জি, কি বলুন? টাকার মান কাদের বেশি, আমাদের না? আমেরিকার। সাবাস, হ্যাঁ। এই যে বৈষম্যটা এটা কি কারণে হয় বলেন তো স্যার? হ্যাঁ, Global business. এই কারণে স্ট্যান্ডার্ড অফ লিভিং এফেক্টেড হয়, বাট আমাদের টাকার মান কম কেন? আমরা গরিব বলে। এটা অনেকগুলো বিষয় আছে, বাট হোয়াট আই থিঙ্ক, হ্যাঁ, এটা আমার পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে গ্লোবালি টাকার মান এক থাকা উচিত। আমেরিকান ডলার, সৌদি রিয়াল, বাংলাদেশি টাকা শুড বি দ্য সেম, 1 টাকা মানে 1 টাকা, হ্যাঁ। বাট এই যে ডিফারেন্সিয়েশনটা করা হয়েছে এটা তো আমরা করি না, এটা বেসিক্যালি করছে হচ্ছে ইন্টু দি ব্যাংকার্স, যারা ব্যাংকিং সিস্টেম তৈরি করছে, হ্যাঁ। সো তারা একটা সুন্দর ডিসকানেকশন তৈরি করছে যে মানুষের ওয়েলথের সাথে টাকার কোনো কানেকশন নেই। টাকাটা কিভাবে রেগুলেটেড হয়, একটা দেশ কি পরিমাণ জিডিপি প্রবৃত্তি জেনারেট করতেছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে টাকার মান বাড়ে বা কমে। এবং এটা খুব ভেগ একটা এরিয়া, এটা এখন পর্যন্ত আমি খুব ক্লিয়ার ইয়েটা পাইনি। এবং সবসময় হচ্ছে টাকার মান আমি দেখছি, শুধু টাকা না, মানে সারা বিশ্বের কয়েকটা পার্টিকুলার কারেন্সির উপর হচ্ছে গিয়ে কম্পারিজন আনা হয়। ইউএসডি, পাউন্ড, আর হচ্ছে ইউরো তো আছে, ইউরো ইয়া কম, চাইনিজ ইয়েন, হ্যাঁ। যার গ্লোবাল মার্কেটে যত বড় প্রেজেন্স তাদের কারেন্সির উপর হচ্ছে কি অন্যান্য দেশের কারেন্সি ভ্যালুয়েশন রিপোর্ট করে। কিন্তু ইউরো রেট তো ডলারের চেয়ে বেশি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু ধরেন টাকা তো মানে আপনাদেরকে ফিলোসফিক্যাল প্রশ্ন করি, টাকা তো দেখেন এটা তো কাগজের জিনিস, তাই না? Yes. পৃথিবীর কোনো টাকা আছে কাগজ ছাড়া? সব টাকা। আচ্ছা, ধরেন এরকম একটা আইডিয়াল ওয়ার্ল্ডে কারেন্সি এক্সিস্ট করতো ইন প্রেশাস মেটালস, কথা এটা এক্সিস্ট করে না। তো ধরেন যদি করতো, এবং 1 টাকা সম পরিমাণ যদি একটা স্বর্ণ বা রৌপ্য মুদ্রা হইতো, তাহলে কি সারা বিশ্বের ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ডটা সেম হতো না? Yes, sir. এবং একসময় এটাই ছিল, হ্যাঁ। ঠিক আছে। স্যার বিনিময় হ্যাঁ, এটা আস্তে আস্তে ধ্বংস করে ফেলা হয়েছে, বা একটা সময় আবার এই জিনিসটা ফেরত হবে। আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, যেটা হচ্ছে গিয়ে অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। যেই কারণে এই স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং কোয়ালিটি অফ লাইফ, যেই কারণে হচ্ছে কি মানুষজন
যারা ডেভেলপিং নেশনস তারা ওখান থেকে ডেভেলপ নেশনস যেতে চায়, যেমন বাংলাদেশের মানুষ আমেরিকা যেতে চায়, কানাডা যেতে চায়, ইউরোপে যেতে চায়, হ্যাঁ, বিকজ অফ মেইনলি দিস টু রিজনস। কোয়ালিটি অফ লাইফটা কি, যে এই জেনারেল সেফটি, ফ্রিডম, পলিটিক্যাল স্টেবিলিটি, হেলথ কেয়ার, এডুকেশন, হ্যাঁ, এইসব জিনিসগুলো মিলায় হচ্ছে কি কোয়ালিটি অফ লাইফ আমরা ডিফাইন করি, ঠিক আছে। এবং এই দুটো ফ্যাক্টর, স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং কোয়ালিটি অফ লাইফ, এটা হচ্ছে কি সরাসরি একটা দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত। অর্থনীতি যত স্টেবল থাকবে অন্যান্য সব ফ্যাক্টর অটোমেটিক্যালি স্টেবল হবে, ঠিক আছে। আমরা এখন যে এই বাংলাদেশের উপর দাঁড়িয়ে আছি, আমরা স্বপ্ন দেখতেই পারি যে আমরা এখন মধ্যম আয় দেশ থেকে মোটামুটি উন্নত আয় দেশের দিকে যাচ্ছি। এই যে দুজন ভদ্রলোক ধরা পড়লেন গতকালকে, হ্যাঁ, একজন দরিদ্র লোক ধরা পড়ছে শুনলাম, লুঙ্গি পড়া, আমি চিনতে পারছিলাম না ভদ্রলোককে, হ্যাঁ, ওনা আমার বাসার মানে কাছে থাকে, 2 মিনিট দূরে, ওনার বাসায় গেছিলাম, কিছু নাই, সব এত গরিব, বাসায় একটা থালা বাসনও নাই। যখন বাসায় লুটপাট হয় প্রায় 30টা না 35টা 70 ইঞ্চি টিভি নিয়ে গেছে মানুষ, অনেক গরিব। তো দেখেন এই যে আমরা এই যত এমপি মিনিস্টার থেকে ধরা হচ্ছে, আমরা যদি দেখতে পারি যে মানে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড যদি আমাদের দেশটা একটু ডিফারেন্ট হতো, হ্যাঁ, মানে যেখানে হচ্ছে গিয়ে লস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড আদার থিংস, এই জিনিসগুলো যদি একটু রেগুলেটেড হতো তাহলে আমরা আমাদের দেশের অর্থনীতি অনেক বেটার থাকতো। কী কারণে? কারণ আমরা কিন্তু এই প্রোডাকশন সেক্টরে কিন্তু অনেক স্ট্রং, আপনারা জানেন নিশ্চয়ই, হ্যাঁ, এবং স্পেশালি কিছু কিছু ইউনিটে, কিছু কিছু সেক্টরে আমরা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1। কিসে বলেন তো? একটা প্রোডাক্ট বলেন যেটাতে হচ্ছে আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1। ক্লোদিং তো জেনারেল, একটা পার্টিকুলার ক্লোদিং বলেন, Sir, jute. জুট তো একটা প্রোডাক্ট, হ্যাঁ, জুট মানে পার্টিকুলার ইয়া বলেন, শার্ট মেবি, হ্যাঁ, শার্ট, কাছাকাছি গেছেন। টি শার্ট, স্যার, নিট ওয়্যার টি শার্ট, এই যে মানে বোনা যে শার্ট যেমন পরে পোলো, আছে, পোলো, পোলো টি শার্টের ম্যানুফ্যাকচারার বাংলাদেশ নাম্বার 1, হ্যাঁ, আর হচ্ছে আন্ডারগার্মেন্টস মানে নাম্বার 2 or 3, হ্যাঁ, Yes. এবং China. পুরো পৃথিবী যত রেভিনিউ জেনারেট করে এই প্রোডাকশন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে, ঠিক আছে। যেহেতু আমরা বাংলাদেশে একটা কথা বলতেছি, সামনের দিকে আমরা হচ্ছে গিয়ে একটা সেপারেট প্রেজেন্টেশনে দেখব যে কিভাবে বাংলাদেশ একসময় বেঙ্গল, সুলতানেট অফ বেঙ্গল, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল, কিভাবে আমাদের জিডিপি পুরো পৃথিবীর 1/4 ছিল, ঠিক আছে। ওটা নিয়ে আমরা হচ্ছে কি পরে এটা আলোচনা করব এবং ওখান থেকে দেখতে পারবো যে আইডিয়াল স্টেট অফ আওয়ার নেশন কিরকম ছিল, আমরা কিভাবে সেই জায়গায় ফেরত যেতে পারি, হ্যাঁ। আচ্ছা, স্টেক হোল্ডার্স, আচ্ছা যারা বিজনেস করেছেন, স্টেক হোল্ডার শব্দটার সাথে পরিচিত আপনারা, হ্যাঁ, জি স্যার। আচ্ছা কেউ একজন বলেন তো, যারা কথা বলেন নাই, আপনি বলেন তো স্টেক হোল্ডার কি? স্টেকহোল্ডার আমি যেটা বুঝি যে একটা অর্গানাইজেশন বা বিজনেসের সাথে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কানেক্টেড যারাই আছে তারাই হচ্ছে স্টেকহোল্ডার। আচ্ছা চমৎকার, ভেরি গুড, থ্যাংক ইউ। মানে খুবই সলিড ডেফিনিশন দিচ্ছেন আপনি, প্রপারলি পড়েছেন বা এনিওয়েজ। আচ্ছা ধরেন আপনি একটা কোম্পানির কাজ করেন, ঠিক আছে, আপনি যেভাবে স্টেক হোল্ডার, আপনার কোম্পানির মালিকও স্টেক হোল্ডার, আপনার কলিগও স্টেক হোল্ডার, ঠিক আছে। এটা যেমন এক ধরনের স্টেক হোল্ডার গেল। আপনার সাথে হচ্ছে গিয়ে যারা সেম ইন্ডাস্ট্রিতে অপারেট করতেছে, ফর এক্সাম্পল আপনি পেইন্ট প্রডিউস করেন, আপনার কোম্পানির নাম হচ্ছে বার্টার, ঠিক আছে। রোমানা পেইন্টও কিন্তু আপনার স্টেক হোল্ডার। কীভাবে দেখেন, আপনার লেটসে আপনি যদি মার্কেটের লেটসে এটা যদি বার্টার হয়, হ্যাঁ, বার্টার যদি 65% কন্ট্রোল করে আর যদি রেস্ট অফ দ্য মার্কেট যদি আদার 25% কন্ট্রোল করে মার্কেট, হ্যাঁ, এখন হঠাৎ করে কোনো একটা কারণে ধরেন হচ্ছে বার্টার জার্মান কোম্পানি, ওদের কোনো একটা কারণে ওদের বাইরে থেকে ইম্পোর্ট বন্ধ হয়ে গেল, বা কারণ একটা র মেটেরিয়ালসের ইম্পোর্ট বন্ধ হওয়ার কারণে হঠাৎ করে মার্কেট শেয়ার হারে 65 থেকে সে 63% চলে আসলো, তাহলে এখানে লাভবান কারা হচ্ছে? আদার্স এই যে আমার পরিবর্তনের কারণে অন্য একটা কোম্পানি এফেক্টেড হচ্ছে, হ্যাঁ, বা অন্য কোম্পানির ডাউনফল বা আপরাইজিং এর কারণে আমি এফেক্টেড হচ্ছি, এই কারণে সেও আমার স্টেক হোল্ডার, আমি তার স্টেক হোল্ডার, বুঝতে পারছেন? কম্পিটিশনের মধ্যে স্টেক হোল্ডার। আবার সাইমালটেনিয়াসলি অন আ ডিফারেন্ট পার্সপেক্টিভ, একটা কোম্পানি যদি ফেল করে, সেই কোম্পানির নিচতলার যে সিকিউরিটি গার্ড আছে তার যে পরিবার, তারা কি এফেক্টেড হবে না?
Yeah. যদি সে চাকরি হারায়, তো ওই হিসাবে সেও স্টেক হোল্ডার হলো। সো আমরা যদি স্টেক হোল্ডারের ডেফিনেশন একটু দেখি তাহলে দেখবো অল দ্য পিপল, মাইন্ড ইউ অল দ্য পিপল who stand to gain or lose by the policies and activities of a business whose concerns in the business need to address. So basically আপনার স্টেক মানে কি স্বার্থ, আপনার একটা বিজনেস অপারেশনের সাথে পজিটিভ বা নেগেটিভ যে কোনো স্বার্থ জড়িত থাকলে আপনি স্টেক হোল্ডার। আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে যারা ওই কোম্পানির শেয়ার কিনতেছে, ঠিক আছে? এর স্টেক হোল্ডারের কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কাস্টমার্স, কমিউনিটি মেম্বার্স, মিডিয়া, elected officials, bankers, suppliers, dealers, and environmentalists. এখানে একটু কিছু ইউনিক স্টেক হোল্ডার দেখা হয়েছে। স্যার মিডিয়া, এনভায়রনমেন্টালিস্ট, হ্যাঁ, মিডিয়া, তারপরে হচ্ছে এটা কমিউনিটি মেম্বার্স। হ্যাঁ, কেউ কি বলতে পারবেন এরা কিভাবে স্টেক হোল্ডার হয়? জি স্যার। কে বলেন? স্যার একটা বলেছে আইডিয়া মতো কি বল স্যার, আপনি বলুন তো আইডিয়া করেন। এই যে এই তিনটা কমিউনিটি মেম্বার্স, মিডিয়া, এনভায়রনমেন্টালিস্ট, এরা স্টেক হোল্ডার কিভাবে হতে পারে? কমিটি মেম্বার মিডিয়ার সাথে কন্ট্যাক্টে থাকে। কমিউনিটি মেম্বার কারা আগে বলুন? কমিউনিটি মেম্বার কমিউনিটি আমরা যারা আছি কমিউনিটি হলে আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, মিডিয়া কিভাবে থাকতে পারে বলুন তো? মিডিয়া হ্যাঁ, মিডিয়া কিভাবে একটা কোম্পানি স্টেক হোল্ডার হতে পারে? স্যার মার্কেটিং, আচ্ছা, মার্কেটিং করে মিডিয়া দ্বারা। আপনি চেষ্টা করেন একটু স্যার, আমি বুঝছি আপনি বুঝছেন, কিন্তু একটু চেষ্টা করেন বোঝাতে। আচ্ছা, এনভায়রনমেন্টালিস্ট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি একটু চর্চা করবেন যে মানে হচ্ছে ক্লাসে রেসপন্স করে স্মার্টলি এবং কুইকলি, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো এখানে শিখতেছি তাই না, মানে এখানে কোনো ভুল আছে না ক্লাসের মধ্যে কোনো, হ্যাঁ, আপনারা ভুল করলেও আমি কিছু বলবো না, রাইট বললে অফকোর্স অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু ভুল করাটা ভালো, ভুল ক্লাসে বেশি করবো। হ্যাঁ, যত কারণ এখানে তো আপনার সবাই বন্ধু বান্ধব তাই না, এখানে ভুল করবেন না, কোথায় করবেন? You rather make the mistakes in the classroom than in a meeting or an interview, right? আচ্ছা, কমিউনিটি মেম্বার দিয়ে শুরু করি। কমিউনিটি বলতে কাদেরকে বুঝেছে? যেখানে একটা বিজনেস অপারেটেড হয় সেখানে আশপাশে যারা থাকে, হ্যাঁ, তাদের ইফেক্টটা, তাদের কোনো পজিটিভ বা নেগেটিভ ইফেক্ট আছে না। ফর এক্সাম্পল ধরেন লেটসে আপনি প্রিন্ট করতে পারছেন, সেম এক্সাম্পলে ফেরত যাচ্ছি, সেটা কিছু পয়জনাস ওয়েস্ট তৈরি করতেছে রেগুলারলি। ওই ওয়েস্টের কারণে যদি হলো আপনার আশপাশের মানুষ এফেক্টেড হয়, সেটা আপনাদের কোম্পানির জন্য ব্যাড ইমপ্রেশন না, তারা স্ট্রাইক করে তো কোম্পানি বন্ধ হইতে পারে, তাই না? সো তারা হচ্ছে গিয়ে একটা কোম্পানির জন্য স্টেক হোল্ডার। মিডিয়া কিভাবে স্টেক হোল্ডার? মিডিয়া হচ্ছে গিয়ে সব যত বিজনেস আছে দুনিয়া, হ্যাঁ, ও বিজনেসের বিপণন, তাদের খবর, তাদের সম্প্রচার, এগুলো করেই একটা মিডিয়া বেঁচে থাকে। ডেফিনেটলি সকল মিডিয়াই হচ্ছে গিয়ে বিজনেসগুলোর স্টেক হোল্ডার, ঠিক আছে? এনভায়রনমেন্টালিস্ট স্টেক হোল্ডার কি হবে? ওই যে বললাম না শুরুতে যে ধরেন আপনার কোম্পানি হচ্ছে গিয়ে ওয়েস্ট প্রডিউস করতেছে, হ্যাঁ, সেই ওয়েস্টের মানে যে প্রথম যে কনসার্নটা যাদের হবে তারা হচ্ছে প্রকৃতিবিদদের, যে তারা প্রথমে রিকগনাইজ করবে যে এখানে তো অ্যাকচুয়ালি এই ইয়েতে সমস্যা হচ্ছে, পরিবেশ দূষণ করতেছে, হ্যাঁ, তারাই হয়তো কমিউনিটিকে জানাবে যে তোমাদের এলাকা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, তোমাদের কদিন পরে তোমার ট্যাপ খুলে পানি খেতে পারবে না, অ্যাসিড খাওয়া কদিন পরে, হ্যাঁ। সো এদেরও কনসার্ন থাকে। সো এরা যেহেতু একটা কোম্পানির অপারেশন প্রসেসকে ইনফ্লুয়েন্স করতে পারে, এই কারণে এরা হচ্ছে কি স্টেক হোল্ডার। মিডিয়ার আবার কিন্তু আরেকটা রোল আছে। ধরেন একটা কোম্পানি বা একটা ইনস্টিটিউশন বা কোনো একটা ইন্ডিভিজুয়াল সে খুব দুর্নীতি করতেছে, ঠিক আছে? দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যখন মানুষের সহনশীলতার বাইরে, সেখানে কোনো যদি শিরদাঁড়া সহ মিডিয়া এটা প্রম্পটলি রিপোর্ট করে এবং সেটার জন্য যদি ওই ভদ্রলোক শুধরায় যায় বা মাফ চায় জনগণের কাছে, হ্যাঁ, তাহলে এটা ভালো হলো না? পজিটিভ ইম্প্যাক্ট হলো না? Yes, sir. কোম্পানির অপারেশনটি চেঞ্জ করে ফেলবে সে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা চমৎকার জিনিস, এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। আউটসোর্সিং বলতে কি বোঝায়? এটা মিস আপনি বলেন, আউটসোর্সিং কি? আপনার নিজের মানে যতটুকু বুঝেন, যতটুকু বুঝেন। বাইরের কান্ট্রি কোম্পানি যে কাজগুলো করা হয় হতে পারে। আচ্ছা, এটা একটা অ্যান্সার বাট নট অলওয়েজ। আচ্ছা, স্যার ভর্তুকি সেবা স্বাধীন, হ্যাঁ,
স্বাধীনভাবে কাজ করা নাকি? স্বাধীনভাবে কাজ করে না। সহজ ভাষায় আমদানি আরেকটা কান্ট্রির বিজনেস আমরা আমাদের দেশ থেকে কন্ট্রোল করি বা একটা পার্ট ইয়ে করতেছি। নিজ প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং নিজ প্রতিষ্ঠানের কর্মরত পাশাপাশি আমি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ উপার্জন করতেছি, এটাকে আউটসোর্সিং বলা হয়। আপনারটা মোর একুরেট, হ্যাঁ ঠিক আছে, আপনারটা কিন্তু মোর একুরেট। কোথায় ছিল স্যার আপনি? স্যার আমি একটু ব্লাড দিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ড ফোন ছিল তো স্যার, আচ্ছা, আউটসোর্সিং বা ইনসোর্সিং, ঠিক আছে, ফার্স্ট অফ অল আউটসোর্সিংটা বোঝাই, তারপর হচ্ছে ইনসোর্সিংটা বোঝাবো। হ্যাঁ, ধরেন ফার্স্ট অফ অল আউটসোর্সিং এর সাথে বিদেশ বা বাইরের দেশের কোম্পানি বা এক্সপোর্ট করার সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। আউটসোর্সিং জিনিসটা বলুন, ধরেন হচ্ছে গিয়ে আপনি আপনার টেক স্টার্টআপ আছে, আপনি অ্যাপ বানান, হ্যাঁ, জাভা এসপিএসএস বিভিন্ন জিনিসপাতি সার্ভিস প্রোভাইড করেন, রুবিতে আপনি কোড করেন বা HTML এ কোড করেন, ঠিক আছে। আপনি মূলত কিছু সফটওয়্যার ডেভেলপার্স এন্ড ইঞ্জিনিয়ার দিয়ে আপনি কোম্পানি চালাচ্ছেন। এখন আপনার দেখা গেল যে আপনার বছর শেষে যে আয় ব্যয় হচ্ছে, এর জন্য ট্যাক্সেশনের জন্য একটা লয়ার দরকার, আর অ্যাকাউন্টসের হিসাব রাখার জন্য একটা অ্যাকাউন্টেন্ট দরকার, ঠিক আছে। তো আপনি দেখলেন যে একজন আপনার যে কোম্পানি, এই কোম্পানির অপারেশনের বাইরে যে কোনো একজন অ্যাকাউন্টেন্টকে খুঁজে বের করে নিয়ে এসে তাকে চাকরির বেতন দিয়ে রাখা, তার সে কীভাবে কাজ করতেছে সেটা দেখা, সে তার কাজের মান, গুণগত মান সেটা অবজার্ভ করা আপনার জন্য অনেক প্যারা হয়ে যাচ্ছে। আবার লয়ারের ক্ষেত্রেও সেম, আপনি ল সম্বন্ধে কিছুই জানেন না, আপনার কিন্তু লয়ার সাপোর্ট আপনাকে লাগবে। আবার একজন লয়ারকে হায়ার করে নিয়ে আসা আপনার জন্য অনেক প্যারা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ডিসিশন নিলেন কি, ফাংশন বাই ফাংশন আপনি অন্য একটা জায়গা থেকে করাই নেবেন। ধরেন একটা ল ফার্ম আছে, ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন কোম্পানির জন্য এরকম কনসালটেন্সি করে। ওই যে আপনি কনসালটেন্সি নিচ্ছেন, তখন কি হলো, আপনার এই সার্ভিস মানে এই ফাংশনটা আপনি আউটসোর্স করে দিলেন আরেকটা কোম্পানিকে, ঠিক আছে। আবার যে হচ্ছে কি অ্যাকাউন্টিংয়ের যেই প্রয়োজনটা ছিল, সেটা হচ্ছে আপনি হলো একজন ফ্রিল্যান্সারকে হায়ার করলেন, যে হচ্ছে বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করে বেড়ায়, সে হচ্ছে প্রতি মাসে একবার এসে আপনার অ্যাকাউন্টস লিখে দিয়ে যাবে, ঠিক আছে। এই যে আপনার একটা প্রসেসকে আউটসোর্স করে দিলেন, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে বেসিক্যালি আউটসোর্সিং, মানে একটা ফাংশনকে বাইরে থেকে কাজ করা, ঠিক আছে। এখানে এই প্রক্রিয়ার মাধ্যমে টাকা কি যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে আপনার কোম্পানি থেকে? মাইনাস। ওকে, রাইট। আচ্ছা, এটার বিপরীতে যায় যদি দেখি ইনসোর্সিং। হ্যাঁ, ইনসোর্সিংটা কিরকম, যে ধরেন ফর এক্সাম্পল মিৎসুবিশির প্ল্যান্ট হচ্ছে বাংলাদেশে চলে আসছে, ঠিক আছে। আমরা বাইরের দেশের প্রোডাকশন বাংলাদেশে করতেছি, বিদেশের একটা কোম্পানি, কিংবা হচ্ছে গিয়ে ইয়ামাহা এসএ মোটরস, ওরা প্রডিউস করে কিনা যায় না, প্রডিউস করে না, ওরা সিকিডি আনে, মানে বাইরে থেকে পুরো বিল করে তারপরে আইনা মানে বাংলাদেশে না ফিট করেছে। জাস্ট অ্যাসেম্বলি। হ্যাঁ, ওটাও একটা ইনসোর্সিং, ঠিক আছে, ওটাও একটা ইনসোর্সিং। আবার যে কোনো ধরেন হচ্ছে গিয়ে যে কোনো অপারেশন যেটা হচ্ছে গিয়ে আপনাদের দেশের থেকে ওরা অপারেশন করায় নিচ্ছে, ঠিক আছে। তো আমরা যে ওয়ার্ডগুলো যদি দেখি তাহলে আপনাদের কি মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, কি কি শিখলাম, একটা হচ্ছে আউটসোর্সিং, আপনি সবচেয়ে প্রথম অংশগুলো দেখেন, একটা হচ্ছে আউট, একটা হচ্ছে ইন, রাইট। যে প্রক্রিয়ার মাধ্যমে রিসোর্সেস অফ ইউর কোম্পানি গোজ আউট ইজ বেসিক্যালি আউটসোর্সিং। যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার কোম্পানিতে রিসোর্স যোগ হয় বা ফাইন্যান্সের যোগ হয়, সেটা হচ্ছে ইনসোর্সিং, বুঝলি না? মনে থাকবে, এরপরে কনফিউশন হবে আউটসোর্সিং ইনসোর্সিং নিয়ে। আচ্ছা, এখন আপনাদের হচ্ছে সবচেয়ে বিগেস্ট কনফিউশন যেটা, সেটা ক্লিয়ার করি, যে বাইরে ফ্রিল্যান্সাররা বাইরের দেশে যখন চাকরি করে বা কাজ করে, হ্যাঁ, এদেরকে আউটসোর্সিং কেন বলে? ওরা কিন্তু দেশের পার্সপেক্টিভে ওরা ইনসোর্সিং করতেছে। আউটসোর্সিং কাদের পার্সপেক্টিভে? তারা যেই কোম্পানিতে কাজ করতেছে তাদের জন্য তারা আউটসোর্স করতেছে, বুঝছেন? হ্যাঁ, রেভিনিউ আসতেছে অবশ্যই। আচ্ছা, এতক্ষণ আমরা হচ্ছে কি প্রফিট অর্গানাইজেশন নিয়ে কথা বললাম, এখন বলি নন প্রফিট। হ্যাঁ, an organization whose goals is not to include making a personal profit for its own owners or organization.
অর্গানাইজার্স। হ্যাঁ, যে কোনো কোম্পানি যারা হচ্ছে গিয়ে মানে প্রফিট মেকিংটা তাদের মেইন গোল না, ঠিক আছে, এটা সেকেন্ডারি টার্সিয়ারি হ্যাঁ গোল হতে পারে, বা যে কোম্পানির মেইন গোল হচ্ছে প্রফিট মেকিং না, সেটাই হচ্ছে গিয়ে হলো নন প্রফিট। বাংলাদেশে নন প্রফিট কয়টার নাম বলেন তো? নন প্রফিট, আচ্ছা হ্যাঁ, মানে টেকনিক্যালি নন প্রফিট, হ্যাঁ মানে ধরতে পারেন নন প্রফিট। NGO, এনজিও ফুল ফর্ম কি? নন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সব নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কি নন প্রফিট হয়? স্যার নন প্রফিটেবল হচ্ছে যে ট্রুলি অ্যাকচুয়ালি মানে আপনাদেরকে ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে এখনকার জমানায় মানে ট্রুলি নন প্রফিট বলতে কোনো কিছু নেই, এটা জেনে রাখেন। যদি কিছু থেকে থাকে, অল্প কিছু রিলিজিয়াস ইনস্টিটিউটস আছে যেগুলো অ্যাকচুয়ালি নন প্রফিট কাজ করে। যত বাইরের যত এনজিও দেখেন, হ্যাঁ প্রত্যেকেরই কিছু না কিছু এজেন্ট আছে। হ্যাঁ, কেউ হচ্ছে কি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের জন্য আছে, কেউ হচ্ছে কি সরকার পতনের জন্য আছে, কেউ হচ্ছে কি হলো ইন্টেলিজেন্স গ্যাদারিং এর জন্য আছে। হ্যাঁ, কারো কোনো না কোনো একটা উদ্দেশ্য তো আছে। স্যার সবাই প্রফিট চায়, হ্যাঁ সবাই কিছু না কিছু তো তাদের গেইন করার আছে। হ্যাঁ, এরপর সে হচ্ছে সোশ্যাল এন্টারপ্রেনার। হ্যাঁ, এটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ। সে হচ্ছে প্রফিটও করতেছে প্লাস মানুষকে কিছু দিচ্ছে, ঠিক আছে। যেটা যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল, ইন্টারেস্টিং বিষয় যে আমি যখন এই বইটা পড়া শুরু করি, এটা আমার ইন্টারেস্ট ছিল আপনাদের সাথে আমি শেয়ার করবো এই বইটা। মানে যেই বইয়ের উপর বেস করে স্লাইডটা তৈরি করা হয়েছে আর কি। বইয়ের শুরুতেই হচ্ছে কি প্রফেসর ডক্টর ইউনুসকে নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, আমি একটু অবাক হয়েছি যে হার্ভার্ড ইউনিভার্সিটির মানে প্রথম কোর্স বিজনেসের প্রথম চ্যাপ্টারেই হচ্ছে গিয়ে প্রফেসর ডক্টর ইউনুসকে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে দেখেন, যে ওনার বিজনেস আইডিয়াটা হচ্ছে এরকম, রিগার্ডলেস অফ হোয়াট ইজ ডুইং ইন প্র্যাকটিস, মাইন্ড ইউ। হ্যাঁ, ওনার বিজনেস আইডিয়াটা এরকম যে উনি ব্যবসাও করবে প্লাস সোসাইটির হেল্প করবে। কীভাবে? ওনার যে ক্ষুদ্র ঋণের যে আইডিয়াটা, এটা বাই দ্য ওয়ে আমি পার্সোনালি ইংলিশে সাপোর্ট করি না, ফর আদার রিজনস, ফর মোরাল অব্লিগেশনস আই ডু নট সাপোর্ট দিস। ক্ষুদ্র ঋণের আইডিয়াটা কী ছিল? সেটা হচ্ছে যেসব মানুষ স্বাভাবিকভাবে লোন পায় না তাদেরকে লোন দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, তাদের যাদের কোনো কী বলো এটাকে লোনের বিপরীতে যেসব কোলেক্টরাল, এক্স্যাক্টলি জামানত দেওয়ার কিছু নাই, তাদেরকেও যাতে লোন দেওয়া যায়। হ্যাঁ, এবং বিকাশের আইডিয়াটা কিন্তু অনেকটা সেম, আপনি যদি ডিপলি চিন্তা করেন। এবং ইন্টারেস্টিংলি বোথ আর আন্ডার সেম কোম্পানিজ গভর্নেন্স। ইন্টারেস্টিং কানেকশন না? আচ্ছা, প্রফেসর ডক্টর ইউনুস কিসের জন্য নোবেল পিস প্রাইজ পাচ্ছেন বলেন তো? শান্তিতে শান্তিতে, রাইট। দ্যাটস মাই পার্সোনাল আনসার, রাইট আনসার। হ্যাঁ, অনেকে মনে করে ইকোনমিক্সে, বাট শান্তিতে। আচ্ছা, আমাদের আজকের আলোচনা মোটামুটি শেষ। এখনো 20 মিনিট আছে, হ্যাঁ মেবি 20 মিনিট আছে ক্লাস। 20 মিনিট আছে না, আলোচনা শেষ, আপনাদের ক্লাস শেষ হয়নি। হ্যাঁ, আচ্ছা, আমরা তখন যত আলাপ আলোচনা করলাম এটার হচ্ছে কি একটা সামারি করি, ঠিক আছে। কেউ একজন বলেন রেভিনিউ কি প্রফিট? যারা একটু লেট আসেন তাদের মধ্যে থেকে একজন বলেন প্লিজ। আপনি বলতে পারবেন? আপনি তো ছিলেন রেভিনিউ প্রফিটের সময়? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ছিলেন রেভিনিউ প্রফিট বোঝানোর সময়? আপনি হ্যাঁ হ্যাঁ ছিলেন। আচ্ছা, একটু বলেন তো দেখি রেভিনিউ কি প্রফিট কি? কিন্তু মুখে ফেলছি, একটু আছে ফর্মুলা বাংলায় বলেন, ইংরেজিতে বলতে পারেন, আপনি নিজের ভাষায় বলেন।